ওয়াজিদ চোখ মুখ শক্ত রেখে বলল। রিধি আকের নেয় আবারও বলল, জোর খাটাবেন? কি ছিল কণ্ঠে ওয়াজিদ জানে না, তবে কিছু একটা ভেবে রিধির কথা অনুযায়ী কাজ করে। রিধিও মলিন হয়ে হেসে বিছানায় শুয়ে পড়লো। তার কেন যেন ভীষণ কষ্ট হচ্ছে। হওয়ারই কথা, কেন ওয়াজিদ অধিকার দেখালো না? বরাবরের মতো এবারও সে চুপ করে রইল। খুঁটি দিয়ে দেখলো না একটু। রিধির ভাবনার মাঝে শক্ত একটা হাত রিধির পেট আঁকড়ে ধরে। রিধি এমন স্পর্শে কেঁপে উঠলো, কিছু বলার মতো শব্দ পেল না। সারা শরীর অবশ্যই আসছে, শিরশির করছে শিরা উপশিরা। ওয়াজিদ নিজের হাতের বাঁধনটা আরো দৃঢ় করে, গেঞ্জি ভেদ করে উন্মুক্ত পেটে বিচরণ ঘটায়। আরেক হাতে রিধি গেঞ্জি কাঁধ হতে নামিয়ে নিজের অতর ছুঁয়ে ফিস ফিস করে জানালো। রিধির কি হলো কে জানে, হঠাৎ শব্দ করে কেঁদে দিয়ে উল্টো ফিরে শক্ত করে জড়িয়ে ধরে। ওয়াজিদ হাসলো নিজের বুকের সাথে আরো কিছুটা চেপে ধরে, যতটা ধরলে একটা মানুষের হাড়গোড় ভেঙে যাওয়ার উপক্রম। রিধির অবস্থাও তাই হলো। শ্বাস নিতে কষ্ট হলো, অনেক কষ্টে জানালো। ওয়াজিদ ছেড়ে দিল নিজের সম্পূর্ণ ভর রিধির ওপর দিয়ে। সাইড টেবিলে সুইচ টিপে লাইট অফ করে দিয়ে বলিয়া উঠল, অনেকদিন পর প্রিয়তা আর সারা কলেজ যাচ্ছে। সারা অবশ্য যেতে চায়নি, তবে সামনে প্রথম বর্ষের বার্ষিক পরীক্ষা। সারা প্রিয়তাকে রেডি হতে বলে হেলে তুলে নিজের রুমে চলে গেল। প্রিয়তা শাওয়ার নিয়ে রেডি হয়ে নিল। সাদনান সেই সকালেই বেরিয়েছেন। কোথাও একটা আজ সাধারণ জনগণের সাথে বেশ বড় সড়ো সমাবেশ আছে। প্রিয়তা জানে না কোথায়, তবে রাহান যখন সাদনানকে নিতে এসছে তখন প্রিয়তার রান্নাঘরে ছিল, আর রাহান ডাইনিং টেবিলে বসে জাফর মির্জার সাথে কিছু কথোপকথন শুনে বুঝতে পেরেছে ঝামেলা হওয়ার আশঙ্কা রয়েছে। বিরোধী দলের প্রাক্তন এমপিও নাকি বর্তমানে দেশে অবস্থান করছেন, তাই ভয় হওয়াটা স্বাভাবিক। তার যথেষ্ট কারণ রয়েছে। প্রাক্তন এমপি বেশ খারাপ লোক বলেই সবার মতামত। প্রিয়তা কলেজ ড্রেস পরে রেডি হয়ে হিজাবটা ভালো করে আটকে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে সারার রুমে চলে আসে। ওর মনটা কেন জানি কেমন কেমন করছে, অস্থির অস্থির করছে। তবে প্রিয়তা ভাবছে হয়তো শরীর খারাপ তাই এমন হচ্ছে, তাই বেশি কিছু আর ভাবে না। সারাকে সঙ্গে নিয়ে সালেহা বেগমের কাছে বলেই দুজন বাড়ি হতে বেরিয়ে এলো। তখন দুপুর সমাবেশ শেষ। সাদনকে সিকিউরিটির সাহায্যে সাবধানের সহিত তার সিকিউরিটিরা তাকে গাড়ি অবধি নিয়ে এলো, কিন্তু গাড়ির ভেতরে আর ঢুকতে পারে না। তার আগে গোলাগুলি শুরু হয়। কোথা থেকে কারা যেন গুলি ছুড়েছে। আশেপাশের মানুষজন ছুটাছুটি করতে লাগলো। সিকিউরিটিরা তৎক্ষণাৎ দিকবিদিক শূন্য হয়ে পড়ে। হঠাৎ আক্রমণে তারা কোনো কিছু ঠাউর করতে পারছে না। এর মধ্যেই দুইজন সিকিউরিটি অলরেডি গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। সাদনান খুব সূক্ষ্মভাবে দক্ষতার সাথে নিচে পড়ে থাকা একজন সিকিউরিটির হাত থেকে বন্দুকটা নিজের হাতে তুলে নেয়। কিন্তু অন্য সিকিউরিটিরা সাথে আইনের লোকেরাও সাদনানকে ব্যারিকেড দিয়ে গাড়িতে বসতে বলছে, কিন্তু সাদনান কিছুতেই গাড়িতে বসছে না, সেও গুলি ছুটছে। তবে ঘটনাটা যত দ্রুত ঘটেছে ঠিক ততটাই দ্রুততার সাথে আইন শৃঙ্খলা বাহিনীরা গুলিবর্ষণকারীদের ইতিমধ্যে পাল্টা আক্রমণে তারা কিছুটা আহত হয়েছে। এর মধ্যে জীবিত সবাইকে আটক করে নিয়েছে তারা। সাদনান পরিস্থিতি স্থিতিশীল দেখে গাড়িতে উঠে বসে, কিন্তু হঠাৎ মনে হলো রাহান ওর সাথে ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে না কোথাও। সাদনান ততক্ষণে আবারও গাড়ি থেকে নেমে পাশেই পুলিশের কাছে যেতে নিলেই দেখা মেলে রাহান সহ প্রিয়তা সারাকে নিয়ে পুলিশের তাদের সুরক্ষা নিশ্চিত করে এদিকে নিয়ে আসছে। সাদনান অবাক হলো সারা আর প্রিয়তাকে এখানে দেখে। ও তো রাহাতকে বলে এসেছিল যেন ওরা কলেজে না আসে আজ। তার কারণ সমাবেশটা কলেজ থেকে মিনিট 5 দূরে একটা মাঠে বসেছে। তবে কি রাহাত ওদের নিষেধ করেনি? রাহাত ভাই ফোন দিয়েছে, বললো ও ভুলে গিয়েছিল। কেয়ারলেস একটা। রাহানের কথা শুনে সাদনান বের বের করে বলে উঠল। তবে হঠাৎ সাদনানের দৃষ্টি বউয়ের পায়ের দিকে গেল। সাদা পায়জামাটা বাম পায়ের গোড়ালির বেশি অনেকটা অংশ লাল হয়ে আছে। সাদনানের বুকের ভেতর ধক করে উঠল। অস্থির হয়ে কিছু জিজ্ঞেস করার পূর্বেই সারা আশ্বাস দিয়ে জানালো, যখন গন্ডগোল বাঁধালো তখন আমরা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য একটা গাছের পাশে যাচ্ছিলাম। তখন ওর পায়ে কিছু একটা পেছনতে গেঁথে গিয়েছে। রাহান ভাই বের করে দিয়েছে। ব্যথা পাই। প্রিয়তা সাদনানের মাথার চুল শক্ত করে চেপে ধরে ব্যথাতুর শব্দ করে বলে ওঠে। প্রায় শেষ, আর একটু সহ্য করো সোনা। সাদনান শুভ্র রঙের ব্যান্ডেজটা পায়ে পেঁচাতে পেঁচাতে জানালো প্রিয়তাকে। প্রিয়তা আর কোনো শব্দ প্রয়োগ করে না, দাঁতের দাঁত খিচে শক্ত হয়ে থাকে।
সাদমান ব্যান্ডেজটা পেঁচানো শেষ করে এগিয়ে গিয়ে আলমারি খুলে সেখান থেকে নিজের আর প্রিয়তার ড্রেস আনে। সেগুলো সোফায় রেখে ফিরে এসে প্রিয়তাকে কোলে তুলে নিল। প্রিয়তা চুপটি করে গলা জড়িয়ে ধরল। ভীষণ ব্যথা করছে তার, তাই আর কথা বাড়ায় না। পায়ে তখন একটা প্লেট ভাঙা গেঁথে গিয়েছিল। রাহান সেটা বের করলেও রক্ত পড়া বন্ধ হয়নি। আর হসপিটাল যাওয়াটাও তখন সেফ ছিল না, তাই তো বাসায় এসে সাদমান নিজে প্রাথমিক চিকিৎসা করেছে। অবশ্য একটা ইনজেকশন পুশ করেছে যাতে ইনফেকশন না হয়। সাদমান প্রিয়তাকে ওয়াশরুমে এনে নিচে কলেজের ড্রেস বদলে টাওয়েল পেঁচিয়ে দিয়ে আবারও কোলে করে এনে সোফায় বসিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে দেয়। প্রিয়তা নিজেও টেনে টুনে পড়ে নিল। সাদমান হাসলো, হাতে থাকা ভেজা টাওয়েলটা নিয়ে ব্যালকনিতে যেতে যেতে বলল, একদম নড়াচড়া করবে না। আমি ফ্রেশ হয়ে আসছি, খাবার রুমে দিতে বলবো। ভাবা যায় এমপি মহোদয় বউয়ের সব কাজ নিজের হাতে করছে। প্রিয়তা কেমন তাচ্ছিল্যের সুরে বলে উঠল। সাদমান ওয়াশরুমে যাওয়ার জন্য মাত্রই নিজের হালকা গোলাপি রঙের টাওয়ালটা সোফা হতে হাতে নিয়েছিল। প্রিয়তার কথা শুনে প্রিয়তার সামনে দাঁড়ালো, নিজেও ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কোথাও লেখা আছে এমপিরা কাজ করতে পারবে না? কি বলুন তো, অপ্রত্যাশিত ছিল তো তাই। সাদমান প্রিয়তার কথা শুনে হঠাৎ মনে হলো প্রিয়তা একজন 22-23 বছরের প্রাপ্তবয়স্ক নারী, কিন্তু কথা হলো এত গভীর করে কেন তার সাথে কথা বলছে তার বউ। তোমার হয়েছেটা কি? কিছু না তো, আপনি যান বরং, আপনার আবার সময় অপচয় হচ্ছে। সাদমান জবাবে কিচ্ছু বলল না, ওয়াশরুমে যাওয়ার জন্য অগ্রসর হলো। 4টার দিকে আজ কিছু মানুষ আসবে, তার উপর একটা বিশেষ কাজও করতে হবে। সাথে দুপুরে আক্রমণকারী লোকদের একটা কিছু করতে হবে, রাতে না হয় আজ বউয়ের সব অভিযোগ শুনবে। সে জানে বউ তার মনে মনে অভিমানের পাহাড় তৈরি করে রেখেছে। অবশ্য রাখারই কথা, কিন্তু তার নিজের কি দোষ এত এত ঝামেলা সামলে বউকে সময় দিয়ে উঠতে পারছে না। নতুন এমপি হওয়ার সুবাদে সবটা সামনে নিতে একটু হিমশিম খেতে হচ্ছে। অবশ্য ততটা সমস্যা হতো না যদি না প্রাক্তন এমপি সব দায়িত্ব নিয়ম ঠিকঠাক পালন করত। সাদমান শাওয়ার নিয়ে একটা টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে এলো। রুমে এসে প্রিয়তার পাশে বসে প্রিয়তাকে নিচের এক পুরুর উপর নিয়ে চুল মুছে দিতে বলে। প্রিয়তা বাথরুমের মতো শুনলো। চুল মোছা শেষ, সাদমান প্রিয়তাকে আবার আগের স্থানে বসিয়ে দিয়ে গায়ে একটা টি শার্ট জড়িয়ে নিল। এর মধ্যে একজন কাজের লোক আর সুফিয়া বেগম খাবার নিয়ে হাজির হলো। প্রিয়তার ব্যাপারটা নিয়ে সবাই অবগত, তাই নিজে যে যেতে পারবে না, সেই জন্য খাবার ওপরের রুমে পাঠিয়ে দিয়েছে সালেহা বেগম। সবাই অবশ্য খাবার শেষ করে নিয়েছে, তার উপর আয়নার 9 মাস শেষের দিকে, তাই সালেহা বেগম সেখানে আছে বলে জানালো সুফিয়া বেগম। খাবার রেখে প্রিয়তার হালচাল জিজ্ঞেস করে তিনি চলে গেল। সাদমান ততক্ষণে নিজের প্রয়োজনীয় সব কাজ শেষ করে প্রিয়তার পাশে বসে খাবার থালা হাতে নিয়ে প্রিয়তাকে খাইয়ে দেয়, সাথে নিজেও খেয়ে নিল। প্রিয়তা এটা বেশ উপভোগ করলো। অনেকদিন পর সাদমান প্রিয়তাকে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে। খাবার শেষে সাদমান এটো থালা সেন্টার টেবিলে রেখে নিজের হাত ধুয়ে আসে বেসিন হতে। প্রিয়তার মুখ মুছিয়ে দিয়ে একটা ব্যথার ঔষধ খাইয়ে দিল। প্রিয়তা বিনা বাক্যে খেয়ে নিল। সাদমান প্রিয়তাকে বিছানায় নিয়ে নিজের ল্যাপটপ নিয়ে বসে গেল প্রিয়তার পাশে। প্রিয়তা সাদনানের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেল। সাদনান সেদিকে তাকিয়ে মিনি কম্বলটা প্রিয়তার গায়ে দিয়ে দিল। ঠিক তখনই দরজায় কেউ কড়া নাড়ে। সাদনান জিজ্ঞেস করলে জানালো নিচে মানুষ এসছে। সাদনান আসছি বলে প্রিয়তার কপালে একটা চুমু খেয়ে বেরিয়ে এলো রুম হতে। সাদনান বসে আছে ওয়াসিফ দেওয়ানের সামনে, সাথে আছে আরো কিছু বড় বড় নেতা। তারা মূলত কিছু নিয়ে সমালোচনা করছে। বেশ অনেকটা সময় সাদনান সবার কথোপকথন শোনে, কিন্তু সে খুব গভীর মনোযোগ দিয়ে কিছু ভেবে চলেছে। ভাবনা অতি প্রখর যা ওয়াসিফ দেওয়ান পর্যবেক্ষণ করে। সিকিউরিটি আরো কড়াকড়ি করতে বলো। ওয়াসিফ দেওয়ান বলল, ওনার সাথে এখানে থাকা সবাই সায় দিল, তবে সাদনান নাকচ করে দিল। তদনিতে নিজের 2 হাত ঠেকিয়ে জানালো, কি দরকার? তার চেয়ে ঢের বেশি ভালো শেকড়টা উপড়ে ফেলা। সম্ভব হবে না। জাফর মির্জা বলল। সাদনান দাদার দিকে তাকালো, ফের দৃষ্টি ঘুরিয়ে ওয়াসিফ দেওয়ানের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, সময় বলে দিবে। বাসায় যান, রেস্ট করুন। এইচএসসি পরীক্ষা শেষ, 3 দিনের অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন বই নিয়ে বসে আছে।
টেবিলে পাশেই সোফায় কবির খুব মনোযোগের সাথে কিছু করে যাচ্ছে ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকিয়ে। হাতের আঙুলগুলো অনবরত কিবোর্ড চালিয়ে যাচ্ছে। তিন্নি সেই দিকটায় তাকিয়ে থাকে অনেকক্ষণ যাবৎ, তবে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। খাবার খেয়ে এসে একটু আগে শরীরটা কেমন করছে, গা গোলাচ্ছে, মনে হয় পেটের ভেতর নাড়ি ভুড়ি সব বেরিয়ে আসবে। তিন্নি হাতে থাকা কলমটা টেবিলে রেখে মুখে হাত চেপে ধরে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। কবিরের চোখে সেটা ধরা পড়ল। ল্যাপটপ রেখে তৎক্ষণাৎ উঠে নিচেও পেছনে পেছনে ওয়াশরুমে আসে। ততক্ষণে তিন্নি ঘোর ঘোর আওয়াজ তুলে পেটের হাত চেপে ধরে বেসিনের উপর ঝুঁকে বমি করছে। কবির এগিয়ে এলো, চুলগুলোর সামনে থেকে পেছনে এনে কোনো রকম বেঁধে দিয়ে মুখে পানি দিতে সাহায্য করলো। বেচারা বেশ ঘাবড়ে গিয়েছে, চোখ মুখে কেমন আতঙ্কের ছাপ স্পষ্ট। তিনি চোখে মুখে পানি চাপটা দিয়ে দুর্বল শরীরটা আর ধরে রাখতে পারে না। কবিরের বুকের ওপর আলগোছে মাথাটা এলিয়ে দেয়। কবির কি বুঝতে পারলো কে জানে, হঠাৎ করে কোলে তুলে নিল। তিন্নি গলা জড়িয়ে ধরে ক্লান্ত ভরা কণ্ঠে জানালো, যেতে পারতাম, দরকার ছিল না। সেটা তো দেখতেই পাচ্ছি, ঠিক মতো খাও। কবির কথাটা কি মনে করে আর সবটা সম্পূর্ণ করে না। তিন্নিকে বিছানায় বসে নিজেও পাশে বসে কৌতূহল নিয়ে জানতে চাইল। সব ঠিকঠাক ছিল এই মাসেই। তিন্নি হাসলো খুব সাবধানের সহিত, মাথাটা কবিরের কাঁধে রেখে এক বাহু জড়িয়ে ধরে বলে উঠল, যদি বলি না? মজা করছো তুমি? আপনার তাই মনে হচ্ছে? তিন্নি মাথা তুলে কবিরের মুখ পানে তাকালো। কবির খুশি কিনা বুঝে উঠতে পারে না। কবির ফিরে বসলো, নিজের দানবীয় হাত জোড়া তিন্নির গোলগাল মুখখানা নিজের সে হাতের আঁচল দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে শুধালো, তুমি শিওর আমি বাবা হব? রাত তখন 3টা। রাহাত পাশে ঘুমোচ্ছে, আয়না সেদিকে একবার দেখে নিল। পেটটা হালকা ব্যথা করছে। নিজের পেটের উপর থেকে রাহাতের ডান হাতটা সরিয়ে অনেক কষ্টে উঠে বসলো। সাইড টেবিল হতে গ্লাস ভর্তি পানিটা নিয়ে একটু পানি খেল। যদি পারতো তবে হয়তো পুরোটা খেয়ে নিত, কিন্তু সম্ভব না। কনসিভ করেছে পর থেকে পানিটা আয়না একদম খেতে পারে না। পানিনাশক খাবারই কেমন অনীহা বোধ করে, যদিও প্রায় এটা হয়ে থাকে প্রেগনেন্সির সময়, তবে কষ্ট করে হলেও খেতে হয়। আয়নার ক্ষেত্রেও তাই হচ্ছে, জোর করে খেতে হয়, কিন্তু পানিটা একদম খেতে পারে না। আয়না পেটে হাত চেপে বসে আছে। যদি পানি সবটা খেতে পারতো তবে হয়তো ব্যথাটা কমতো, কিন্তু এখনো তো আরো বেড়েছে। আয়না বুঝতে পারছে না কি করবে, রাহাতকে ডাকবে। দ্বিধা করতে করতে শেষমেশ না পেরে ব্যথা তোর শব্দ করে ওঠে। রাহাতকে ডাকবে তার আগে আয়নার শব্দ। রাহাত তন্দ্রা ছুটে আয়নাকে বসে থাকতে দেখে তড়িঘড়ি করে নিচেও উঠে বসলো। চুলগুলো বেঁধে দিল পাশ থেকে ক্লিপ দিয়ে। আয়নার সারা শরীর ঘেমে নিয়ে একাকার অবস্থা। রাহাত কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না। আয়নাও কেমন হাঁসফাঁস করছে। রাহাত যেন কিছু বুঝতে পারলো, কিছু জিজ্ঞেস না করে আয়নাকে কোলে তুলে দিল। দরজা শুধু ভিড়ানো ছিল বিধায় বেশি কষ্ট করতে হলো না। রুম হতে বেরিয়ে কাপা কাপা কণ্ঠে বলল, একটু ধৈর্য ধরো। পরপরে নিচের বলিষ্ঠ কণ্ঠে সবাইকে ডাকতে লাগলো। ওপর থেকে নিচে নামতে নামতে ওরা নিচের ঘরে সবাই লিভিং রুমে হাজির হলো। মুহূর্তের মাঝে অন্ধকার বাড়িটা আতঙ্কিত হয়ে গেল। ঘটনা বুঝতে কারোই তেমন কোনো অসুবিধা হয় না, যেহেতু বিষয়টা নিয়ে আগে থেকেই সবাই অবগত ছিল যে কোনো সময় যাতা হতে পারে। তাই তো বাড়ির কোনো পুরুষ লোক আজ মাস ধরে রাতে বাইরে থাকে না। মফিজুল মির্জা কোনো বাক্য প্রয়োগ না করে নিজের চোখে চশমাটা ঠেলতে ঠেলতে বেরিয়ে গেল গাড়ি বের করতে। সালেহা বেগম শাশুড়ির কাছে এগিয়ে এলো, নমনীয় কণ্ঠে অনুমতির আবেদন করল। আম্মা, আমি যাব? যাও। সালেহা বেগম মনে মনে অবাক হলো, তবে শাশুড়ি থেকে সম্মতি পেয়ে আর কথা বাড়ায় না, তৎক্ষণাৎ স্বামীর পেছনে পেছনে পেরিয়ে গেল। সাদনান প্রিয়তা সারা একপাশে দাঁড়িয়ে রয়। এটা তাদের কাছে অবাক করা বিষয়, তাই সবাই একটু শকড। তবে সাদনান নির্বিকার। সে যেত, তবে সে যাওয়া মানে বিপদে দুই সাথে ডেকে আনা। তাছাড়া তার কাল একটা বিশেষ কাজও আছে, কত শত দায়িত্ব। প্রিয়তা অবশ্য আয়নাকে ওই অবস্থায় দেখে কেঁদে দিয়েছে, কিন্তু শব্দহীন। সেটা কেউ লক্ষ্য না করলেও সাদনানের চোখে ঠিক ধরা পড়ে, কিন্তু কিছু বলে না। বোন আর ভাইকে যে প্রিয়তা ভীষণ ভালোবাসে, অবশ্য আয়নাও ছোট বোনকে প্রচন্ড ভালোবাসে। সবাই চলে গেল যে যার রুমে। সাদনান ও প্রিয়তাকে নিয়ে রুমে এলো। রুমে এসে প্রিয়তাকে দিল শব্দ করে। সাদনান কিছু বলল না, আগলে দিল নিজের বাহু ধরে। আপুর কিছু হবে না তো? তুমি পজিটিভ কেন ভাবছো না? আসে না, আম্মু তো আমাকে রেখে চলে গিয়েছে।
মায়ের তো সমস্যা ছিল বড়, কিছু হবে না, দোয়া করো। প্রিয়তা চুপ করেছে। সাদমান নিজেও চোখ বন্ধ করে আরো 1.5 ঘন্টার মতো বাকি ফজরের আজান দিতে ঘুমানোর চেষ্টা চালায়। হসপিটাল পৌঁছতে 1/2 ঘন্টা সময় লেগেছে। রাত শেষের দিকে হওয়াতে প্রায় সবাই ঘুমিয়েছিল। শুধু কিছু সংখ্যক মানুষ আছে, তবে তারাও কেউ রোগী, কেউ বা বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করছে। ডক্টর, নার্স চোখে পড়ছে না রাহাতের। মফিজুল মির্জা, আরজুং মির্জা দৌড়ে ভেতরে গেল। রাহাতও ব্যথায় ছটফট করতে থাকা আয়নাকে নিয়ে এগিয়ে এলো। তবে বেশি দূর যেতে হয়নি, 2 বাপ চাচা সহ ডক্টর সমেত ফিরে এলো আর সবাইকে অপেক্ষারত ফেলে দিয়ে আয়নাকে নিয়ে চলে গেল ওটিতে। সালেহা বেগম ছেলেকে অভয় দিচ্ছে, এটা সেটা বলছে। আজান দিলে পুরো সবাই নামাজ পড়তে চলে গেল। শুধু সালেহা বেগম বসে রইল। কি করবে, হঠাৎ তার কাছে যাবে বুঝতে পারছে না, তাই বসে বসেই আল্লাহর কাছে ছেলে বউ আর তার অনাগত সন্তানের জন্য দোয়া করতে লাগলো। রাহাত ওরা সবাই যাওয়ার 6 কি 7 মিনিটের মাথায় একজন নার্স সাদা একটা টাওয়াল পেঁচিয়ে একটা বাচ্চা কোলে ওটি হতে বেরিয়ে এলো। মুখে তার কি সুন্দর চমৎকার হাসি। সালেহা বেগম বসা ছেড়ে উঠে দাঁড়ালো, চট করে এগিয়ে এলো। নার্সটা হাসি বজায় রেখে সালেহা বেগমের কোলে বাচ্চাটাকে দিল। নার্সটা হেসে বলল। নার্সের কথায় সালেহা বেগম নিজেও হাসল। নার্সটা আবারও চলে গেল। নার্সটা বাচ্চা সম্পর্কে কিছু বলতে না দেখে সালেহা বেগম অবাক হলো। অবশ্য পরে তা ঘটে গেল, কেননা তারা যে কি বাচ্চা হবে জানে না, সেটা তো আর নার্স জানে না। সালেহা বেগম বাচ্চাটা নিয়ে বসে রইল। তার ঠিক মিনিট 1 মিনিটের মাথায় সবার আগমন হলো। রাহাত সবার পেছনে ছিল। জাফর মির্জা আর মফিজুল মির্জা আগে এসে দেখে নিল। সবার শেষে রাহাতের কোলে তুলে দিল। সালেহা বেগম রাহাত টলমল পায়ে এগিয়ে এসে কাপা কাপা হাতে কোলে নিয়ে কপালে একটা চুম্বন করলো নিজের অস্তিত্ব। ঠিক তখনই একজন ডক্টর এলো, জানালো আয়নাকে কেবিনে দেওয়া হয়েছে আর রোগীর খেয়াল রাখতে বলে চলে গেল। ওনার সাথে অবশ্য মফিজুল মির্জা গেল কথা বলতে। রাহাত কেবিনে এসে দেখলো আয়না ঘুমিয়ে আছে। রাহাত কোনো শব্দ না করে আলগুছে এগিয়ে গিয়ে বাবুটাকে আয়নার এক বাহুর উপর শুইয়ে দিল। আয়নার হুঁশ নেই, হয়তো ঘুমের ঔষধ দেওয়া হয়েছে। রাহাত চট করে সাথে থাকা বাবার ফোনটায় কটা ছবি তুলে নিজের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আবার ডিলিট ফর মি করে দেয়। অতঃপর বউ আর বাচ্চাকে পাহারা দিতে লাগলো। সময় কত দ্রুত চলে যায়, তাই না? শুধু থেকে যায় স্মৃতি হিসেবে কিছু মুহূর্ত। তেমনি দেখতে দেখতে কেটে গিয়েছে 1টা বছর। সারা প্রিয়তার এইচএসসি পরীক্ষা চলছে। আয়না রাহাতের মেয়ের 1 বছর হলো আজ। হ্যাঁ, সেদিন রাহাত আর আয়নার কোলালো করে নিয়ে এসেছিল। তিনির আর কবিরের একটা ছেলে হয়েছে 3 মাস চলে। বাচ্চার নাম তুরাক খান। মাইশা, সেও কনসিভ করেছে 3 মাস চলে। তবে বহু চেষ্টার পর আজ 3 বছর পর মুখ তুলে চেয়েছে আল্লাহ মাইশা আর আয়ানের দিকে। ওয়াজিদ রিদিকে নিয়ে আবারও সেই সুদূর ইতালিতে পাড়ি জমিয়েছে। তবে শোনা যাচ্ছে আর বছর 2 পর তারা বাংলাদেশে এসে যাবে একবারে। তাদের কোনো বাচ্চা হয়নি এখনো। সারা আর রাহানের বিয়ের ডেট পড়েছে আর 9 দিন পর। আর আজ মির্জাবাড়ি বেশ চমচমাট পরিবেশ, তার কারণ আজ মির্জাবাড়ির একমাত্র কন্যা এনিয়ার বার্থডে। আজ 1টা বছর পা রাখলো ছোট্ট এনিয়া, যে কিনা তার ছোট মা প্রিয়তার সঙ্গে সঙ্গে থাকে। সারাক্ষণ জানিয়ে সাদনানের অভিযোগের শেষ নেই। তার কারণ এনিয়া হওয়ার পর থেকে প্রিয়তা তার ধারে কাছেও বেশি ঘেঁষে না, সবসময় ওকে নিয়েই পড়ে থাকে। তাই তো সাদনান ভেবে নিয়েছে আজ রাতে একটা কিছু করবেই। বেশ অনেকটা সময় সাদনান গাড়িতে বসে আছে। গাড়িতে এসি চলছে, কিন্তু সাদনান তাও ঘামছে। রাহান সেদিকে এক পলক তাকিয়ে গাড়ির ড্রাইভারকে এসি পাওয়ারটা একটু বাড়িয়ে দিতে বলে ড্রাইভার কথা মতো কাজ করে। তারপর ধীরে সরে সাদনানকে জানালো, শোন বাবা বলেছে এই মাস থেকে অফিস যেতে। যা, তবে আমি ঠিকঠাক সঙ্গ পেলে হলো। সাদনান কণ্ঠ খুব শান্ত রেখে বলল। রাহান দীর্ঘশ্বাস ছাড়ে। এই কথা উঠলে সাদনান সবসময় এমন খাপছাড়া জবাব। রাহান আমতা আমতা করে বলল, নিজের একটা পরিচয় দরকার। বউ পালার চেয়ে ঢের বেশি টাকা ইনকাম করিস, এমপির ডান হাত ভুলে যাচ্ছিস। সাদনান শাওয়ার নিয়ে মাত্রই বেরিয়ে এলো। পরনে ছাই রঙের একটা ট্রাউজার, বলিষ্ঠ পেটানো উদম শরীর, বুকের ঘন কালো লোমগুলো পানি চিকচিক করছে। গলায় একটা টাওয়াল জড়ানো, যার এক পাশ দিয়ে মাথার চুলগুলো মুছে নিচ্ছে। শাওয়ার নেওয়ার ফলে চেহারায় আলাদা একটা স্নিগ্ধ লাগছে, কিন্তু সেই স্নিগ্ধতা চাপা পড়ে মুখে বিরক্তি প্রকাশ পাচ্ছে বেশি। সাদনান টাওয়াল সোফায় ছুঁড়ে ফেলে
চুল তার আগে বউ মুছে দিত সব সময়, কিন্তু আজ অনেকদিন হয় বউ এই কাজ হতে বিরতি নিয়েছে। কিন্তু সাদনান বিরতি আজ শেষ করবে, আগের মতো আবার কন্টিনিউ করবে, সব ঠিকঠাক করতে হবে। সাদনান এগিয়ে গেল, দরজায় দাঁড়িয়ে নিচের বলিষ্ঠ কণ্ঠে মাকে জোরে জোরে ডাকতে লাগলো। সাদনান জানে মা তার সমস্যা বুঝতে পারবে। সাদনানের মা নিচ থেকে গলা ছেড়ে ছেলেকে উত্তর করলো আসছি বলে। সাদনান ফিরে গিয়ে সোফায় বসে থাকে, উদম সরে নিয়ে চুল থেকে তখনও পানি পড়ছে। সাদনানের ভাবনা সত্যি হলো, মা প্রিয়তাকেই পাঠিয়েছে। প্রিয়তা ওনার এক মাথায় হাত মুছতে মুছতে ঘরে প্রবেশ করে মাথা হতে ঘুমটা ফেলে দেয়। সোজা বিছানার উপর ওড়না রেখে সাদনানের দিকে এগিয়ে যায়। সাদনান পুরোটা সময় বউয়ের দিকে তাকিয়ে রয়। প্রিয়তা সোফা থেকে টাওয়েল তুলে চুল মুছে দিতে দিতে জিজ্ঞেস করলো, খাবার রুমে দেবো? তুমি তো খাওনি, তাছাড়া নিচে অনেক মানুষ, এখন রুমে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। সাদনানের কথার বিপরীতে প্রিয়তা সম্মতি দিয়ে বলল। অতঃপর নিজের হাত দিয়ে সাদনানের চুল মুছে টাওয়েল নিয়ে ব্যালকনিতে চলে গেল। ফিরে এসে ওয়াশরুমে গিয়ে হালকা ফ্রেশ হয়ে নিল। যদিও ঘন্টা সময়ের মতো হবে শাওয়ার নিয়েছে, তবে রান্নাঘরে ছিল বিধায় শরীর কেমন ভার লাগছে। প্রিয়তা রুমে খাবার নিয়ে এলো, তারপর দুজন মিলে খেয়ে নিল। খাবার শেষে একটু থালা বাসন নিয়ে প্রিয়তা নিচে চলে গেল। আর এদিকে সাদনান নিজে রেডি হয়ে নিল। এখন 5টার আশেপাশে বাজে সময়। মেহমান সব নিশ্চয়ই আসতে চলছে। আজ প্রায় অনেক মানুষদেরকে ইনভাইটেশন করেছে, তার কারণও অবশ্য আছে। বউ তার ধারে কাছে বেশি ঘেঁষে না, সে বুঝতে পারে রাগের কারণ, তবে কিছু করতে পারেনি, মূলত সময় করতে পারেনি। সাদনান রেডি হয়ে গায়ে পারফিউম দিয়ে নিজের গম্ভীর মুখ নিয়ে বেরিয়ে এলো রুম হতে। আপনারা কেউ কেউ হয়তো জানেন আমি বিয়ে করেছি, তবে সেটা ঘরোয়াভাবে, তাই কাউকে বলার বা নিমন্ত্রণ করার মতো সময় করে উঠতে পারিনি। আগামী সপ্তাহে আমার বোনের বিয়ে, আর সেই দিন সবার উপস্থিতি কামনা করছি। তখন না হয় আমার স্ত্রীকে দেখে নেবেন। সাদনান কথা শেষ করে সবাই করতালি দিল। সাদনান কথা শেষে আবারও ফিরে এলো স্টেজ থেকে। একটু আগে কেক কাটার পর্ব শেষ হয়েছে, এখন সবাই যে যার মতো এনজয় করছে। প্রিয়তা সালেহা বেগমের পেছনে দাঁড়িয়ে আছে, পরনে মিষ্টি কালার একটা জামদানি শাড়ি ছড়ানো। দেখতে ঠিক শাড়িটার কালারের মতোই মিষ্টি লাগছে। পাশেই সারাফুলি কিছু করছে। আয়ান মাইশাকে আগলে একটা টেবিলে বসে আছে। মেয়েটা একটু পর পর বমি করছে, কিছু মুখে তুলতে পারছে না। আর একটু আগেই বমি করার ফলে হয়তো ক্লান্ত। রাহাত আয়না ইনিয়াকে নিয়ে সবার সাথে পরিচিত হচ্ছে। আর ওই দিকটায় ওই তো কবির তার ছেলেকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছে, পাশেই টেবিলে বসে তিনি খাবার খাচ্ছে। এখানে প্রতিটা মানুষ তার ভালোবাসার মানুষটাকে সময় দিচ্ছে, আগলে রাখছে। প্রিয়তা সবকিছু পর্যবেক্ষণ করলো। ভীষণ ভালো লাগলো, তবে মনের কোথাও বড্ড কষ্ট হচ্ছে। একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়ে। ছোট নাতবু, সারাকে নিয়ে ভিতরে চলে যাও। প্রিয়তার মনটা আরো দ্বিগুণ খারাপ হলো আম্বিয়া মির্জার কথায়। সারা বিরক্ত হলো, তবে মুখে প্রকাশ করলো না। মুখ ভেঙচি কেটে প্রিয়তাকে টেনে নিয়ে চলে গেল। সাদনান সবটা লক্ষ্য করলো। দাদি তার এই কাজটা একদম ঠিক করেছে মনে ধরলো সাদনানের। তার অবশ্য কারণ রয়েছে। স্টেজে বসে 3-4টা ছেলে সারা প্রিয়তার দিকে কেমন করে তাকিয়ে আছে। ছেলেগুলো ভদ্র পরিবারের, আর এদের বাবারা এখানে আছে, তাই ওদের কোনো ব্যবস্থা তো করতে পারবে না, তার উপর অতীতে। আমাকে মায়ের কাছে রেখে আসুন। সাদনান রুমে আসা মাত্রই প্রিয়তার কথাটা বলে উঠল। সাদনান মোটেও অবাক হয় না, আর না কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করল, বরং খুব স্বাভাবিকভাবে এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মিররের প্রিয়তার প্রতিবিম্বের দিকে তাকালো। শান্ত কণ্ঠে জানালো, দ্বিতীয়বার মুখে এনো না, ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবো, অতপর নিজের হাতে সব করিয়ে দেব। প্রিয়তা সাদনানের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। কিছু বলে আর কথা বাড়াতে চাইলো না। ঝামেলা করি কি লাভ? সাদনান তো আর ইচ্ছে করে করছে না এসব, ও জানে। কিন্তু এটা মস্তিষ্ক মানলেও মন মেনে নিতে নারাজ। প্রিয়তা চুপটি করে উপাস ফিরে শুয়ে পড়ল। সাদনান ড্রেস চেঞ্জ করে লাইট অফ করে বিছানায় এসে শুয়ে প্রিয়তাকে ফিরিয়ে নিজের দিকে করে নিল। প্রিয়তা তখন শক্ত হয়ে আছে। সাদনান বউয়ের মুখের দিকে তাকালো। ছোট ছোট চুলগুলো কমলা রঙের, রিম লাইটও স্পষ্ট দেখা যাচ্ছে। সাদনান ফু দিয়ে চুলগুলো মুখের উপর হতে সরানোর প্রয়াস চালালো, তবে ব্যর্থ হলো। তাই বাধ্য হয়ে হাত দিয়ে কানের পিঠে গুজে দিতে দিতে বলল, সরি। সরি? আপনার সরি আপনার মাথায় দিয়ে বসে থাকুন। প্রিয়তা ফুঁসে উঠে বলল,
সাদনান এবার মৃদু স্বরে জিজ্ঞেস করলো, তুমি এমন কেন করছো? আমি ইচ্ছে করে তো আর এমনটা করছি না। পরিস্থিতি তুমি বুঝতে হবে। হ্যাঁ, আর আমার পরিস্থিতি? আর কয়টা দিন অপেক্ষা করো। 18 পার হয়ে গিয়েছে। আচ্ছা, আমি বাচ্চা না, বাচ্চার মা হতে চাই। সাদনান ছট করে প্রিয়তাকে নিচের উপর থেকে নিচে ফেলে দিল। প্রিয়তা চোখ খিচে বন্ধ করে নেয়। শক্ত করে সাদনানের আকাশি রঙের টি শার্টটার কলার চেপে ধরে। সাদনান সেদিকে তাকিয়ে হাসলো। আজও বউটা তার ছোঁয়ায় দিশাহারা হয়। অল্পতেই মূর্ছা যায়, তবুও যথাসাধ্য নিজেকে শক্ত রাখার চেষ্টা চালিয়ে যায়। সাদনান নিজের দানবীয় হাতের স্পর্শে কাবু করলো বউকে। নিজের পুরুষালী শক্ত অধরের ভাঁজে চেপে ধরে প্রিয়তার নখ গেঁথে যায় সাদনানের উন্মুক্ত পেটে। সাদনান আরো উন্মাদ হলো, নিজের সবটা দিয়ে বউকে ভালোবাসতে লাগলো। প্রিয়তার আস্তে করে চোখ বন্ধ করে দিল, আর অমনি চোখের কঠোর হতে গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়লো। সাদনান চাইলো বউয়ের বন্ধ চোখ ছোড়ার দিকে, যা এখন কাজল লেপটে একাকার অবস্থা হয়ে আছে। সাদনান সেই ভেজা চোখের পাতায় চুমু খেয়ে নিশাতুর কণ্ঠে বলল, কেন আমাকে পাগল করতে আসো? শুধু শুধু নিজের কষ্ট ডেকে আনো। যদি সেই কষ্টের কারণ আপনি হন, তবে তা আমি হাসতে হাসতে গ্রহণ করব। আপনি কি করে জানতে পেরেছিলেন স্টিভ আমার জাস্ট ফ্রেন্ড? প্রথম তো বিশ্বাস করলেন না। ওয়াজিদ কথা শেষ করে রিধির ঘাড়ে আবার চুমু খেলো। রিধি মুসরি করে সরে যেতে চাইলো, তবে ওয়াজিদের শক্ত বাঁধন হতে নিজেকে ছাড়াতে পারলো না। যা দেখে ওয়াজিদ হাসলো শব্দ করে। সেই হাসি রিধির সর্বাঙ্গে শিউরে ওঠে। ওয়াজিদ রিধির কাঁধে আবারও চুমু খেলো। রিধি এবার ফিরে ওয়াজিদকে জড়িয়ে ধরল। ওয়াজিদ বুঝতে পারে বউ তার সঙ্গ চাচ্ছে, তাই তো কথা না বাড়িয়ে বউকে কোলে তুলে সোজা রুমে চলে এলো। আর একে অপরের মাঝে ডুবে গেল। রাহান আর সারার বিয়ের শপিং এর জন্য বাড়িতে দোকানদার নিজে সব রকম পোশাক নিয়ে এসছে। দোকানগুলো অবশ্য মির্জাদের কর্মচারী রেখে দিয়েছে। শুধু আম্বিয়া মির্জার আদেশ কোনো মহিলা মার্কেট যেতে পারবে না। এতে অবশ্য কারো কোনো অসুবিধা নেই। এত বছর ধরে তো এই রীতি অনুযায়ী কাজ হয়ে আসছে। শুধু মাইশার সময় মাইশার জোরাজুরি করাতে মাইশার বিয়ের শপিং মাইশা নিচে করতে চেয়েছে, তাই দেওয়া হয়েছিল। সবার জন্য সবার মোটামুটি কাপড় নেওয়া হয়েছে। গায়ে হলুদের কাপড় রাহান নিচে পাঠাবে, আর বিয়ের পোশাকও রাহান পাঠিয়ে দিয়েছে। বাকি ছিল শুধু বাড়ির মানুষজন। কাল সন্ধ্যায় গায়ে হলুদ। বাড়ির ঘর ঝকঝকে পরিষ্কার সাথে সুন্দর করে সাজানো হয়েছে। গায়ে হলুদের জায়গায় আগের নেই বাগানটাই করেছে বিশাল জায়গা নিয়ে। তার কারণে অবশ্য রয়েছে, ছেলের গায়ে হলুদও এখানে হবে। পরিবার বংশের ছোট মেয়ে, তাই বিশাল ধুমধাম করে আয়োজন করা হয়েছে। পাড়া প্রতিবেশী কাউকে মনে হয় বাদ রাখেনি। পাশের 2 এলাকায় পর্যন্ত বড় বড় মান্যগণ্য ব্যক্তিদের নিমন্ত্রিত করা হয়েছে। সবার কাপড় নেওয়া শেষে আম্বিয়া মির্জা বেশ দামি দিকে ভারী একটা শাড়ি নিল, একদম লাল টকটকে, যেটার দিকে সবাই কম বেশি হা করে তাকালো, সাথে অবাক। জাফর মির্জা তো স্ত্রীর দিকে চোখ কটমট করে তাকিয়ে বলেই ফেলল, আম্মু, নিজের বয়সের দিকে একটু নজর দাও। এই বয়সে এসে তুমি এসব পড়বে? আম্বিয়া মির্জা কোনো প্রতিক্রিয়া করলো না, আর না কারো দিকে তাকালো। সোজা সবার পেছনে চুপটি করে দাঁড়ানো প্রিয়তার দিকে তাকিয়ে ইশারায় কাছে ডাকলো। প্রিয়তা ভয় পেল, ফাঁকা একটা ঢোক গিলে আশেপাশে সবার দিকে দৃষ্টি বোলালো। সাদনানের দিকেও তাকালো, তবে সাদনান ফোনের দিকে তাকিয়ে আছে। প্রিয়তা বোনের দিকে তাকাতে আয়না যেতে ইশারা করে। প্রিয়তা হাতে থাকা চা পাতা কালার স্লিভলেসের শাড়িটা শক্ত করে চেপে ধরে এগিয়ে এলো। আম্বিয়া মির্জা উঠে দাঁড়িয়ে নিজের হাতে শাড়িটা প্রিয়তার গায়ের ওপর মেলে ধরতেই সবার বোধগম্য হলো এটা প্রিয়তার জন্য নিয়েছে। প্রিয়তা নিজেও অবাক হলো। আম্বিয়া মির্জা সবাইকে আরো এক দফা চমকে দিয়ে প্রিয়তাকে হুকুমের সুরে বলল, তুমি নিশ্চয়ই জানো সারার বিয়ের দিন তোমাদের একটা ছোট্টখাটো অনুষ্ঠান করা হবে। বিয়ের পরপরই এটা পরে রেডি হয়ে নেবে, আর বিয়েতে ওই চা পাতা কালার শাড়িটা পরবে। প্রিয়তার চোখে পানি ছুঁয়ে এলো, তবে সেটা চোখের কোঠরি হতে বেরিয়ে আসার আগেই আম্বিয়া মির্জা নিজের হাতের তালুর সাহায্যে মুছে নিয়ে কঠিন স্বরে বলল, আমার সামনে একদম ন্যাকামি করবে না। আর হ্যাঁ, 2 বোন রাতে আমার ঘরে আসবে। প্রিয়তা তৎক্ষণাৎ চোখ মুছে নিল, আর সবার মুখে হাসি। আম্বিয়া মির্জা বরাবরই ভালো মানুষ, শুধু একটু রাগী মানুষটার সাথে বেশ পুরনো দিনের নিয়ম কানুন মানে এটাই চা, নয়তো ভীষণ ভালো মানুষ। প্রিয়তা আগে থেকে জানতো। অবশ্য এটা শুধু প্রিয়তা না, মির্জা বাড়ির প্রতিটা সদস্যই জানে। তাই তো সাদনান দাদিকে কখনো কোনো বিষয়ে কিছু বলতো না, আর না প্রিয়তা সাদনানের কাছে কিছু জানাতো।
আচ্ছা দাদি। প্রিয়তা জানালো, আয়নাও সম্মতি দিল। অতঃপর আবারও সবাই কাপড় দেখায় মনোযোগী হলো। রাহাত আয়নার পাশে দাঁড়িয়েছিল। সবাই যখন কাপড় দেখতে ব্যস্ত, রাহাত তো তখন আয়নার একটা হাত মুঠোয় পরে নিয়ে ফিসফিস করে বলল, বলছিলাম না, দাদি ভীষণ ভালো, সব ঠিক হয়ে যাবে। আমার কথা ঠিক হলো তো? আয়না শুধু প্রশান্তির হাসি হাসলো। আয়না বরাবরই চুপচাপ, কথা কাটাকাটি কোনোদিনই করেনি রাহাতের সাথে, সবসময় কথা কম বলে। রাহাতের অবশ্য প্রথম প্রথম মনে হতো আয়না হয়তো ওর সাথে এমন, কিন্তু না, আয়না মানুষটাই এমন। থাকে না কিছু মানুষ অল্পতেই খুশি, আয়নাও ঠিক তেমন। প্রিয়তা, আয়না, সুফিয়া বেগম, সালেহা বেগম সবাই আম্বিয়া মির্জার রুমে উপস্থিত। আম্বিয়া মির্জা বসে আছে বিছানায়, সামনে অনেকগুলো গহনা রাখা। গহনাগুলো যে অনেক পুরনো সেগুলো এক দেখায় যে কেউ বুঝতে পারবে। তবে প্রিয়তা বুঝতে পারছে না তাদের এখানে ডেকে দাদি এগুলো কেন বের করেছে। ছোটনাথ বউ, এগুলো তুমি আমার দেওয়া শাড়িটার সাথে পরবে অনুষ্ঠানে, মনে থাকবে? কিন্তু আমি কিছু শুনতে চাই না। প্রিয়তা চুপ করে গহনাগুলো হাতে নিল। আম্বিয়া মির্জা আয়নার হাতেও সেম ডিজাইনের একটা নেকলেস, মোটা মোটা দুইটা বালা, বড় বড় এক জোড়া কানের জিনিস, এক জোড়া নূপুর, সাথে নাকের একটা বড় নথ আর কোমরের একটা বিছা। প্রিয়তা গহনাগুলো এক পলক দেখে নিল। গহনা, সাজুগুজু এসবের প্রতি কোনোদিনই দুই বোনের বেশি আগ্রহ নেই। আম্বিয়া মির্জা গহনাগুলো দিয়ে আগের স্থানে গিয়ে বসে পড়লো আবার। অতঃপর দুই ছেলে বড় উদ্দেশ্যে বলল, তোমাদেরও কিন্তু দেওয়া হয়েছে, আর তোমাদের মেয়েদের জন্যও আছে, তবে পালা জোড়া শুধু বাড়ির বইয়ের পাই। জি আম্মা। সুফিয়া বেগম বলল। তারপর সবাই আম্বিয়া মির্জার রুম হতে বেরিয়ে এলো। প্রিয়তা গুটি গুটি পায়ে রুমে এসে সেগুলো বিছানায় রেখে সাদনানের উন্মুক্ত বুকে শুয়ে পড়ল। জোরে জোরে শ্বাস ফেলে বলল, দাদি দিয়েছে। তোমার নেই? দাদি দিয়েছে। ভালো তো। সাদনানের দায়সারা ভাব যে জবাব। প্রিয়তা এবার মুখের অবস্থা এমন করলো যেন কেঁদে ফেলবে। সাদনান তড়িঘড়ি করে উঠে বসলো, বউকে নিজের বাহুডোরে আগলে নিল, মুচকি হেসে বলল, পাগল, মজা করছিলাম। প্রিয়তা তাও নাক টানে। ও ভেবেছে হয়তো সাদনান রাগ করে এসব বলেছে। সাদনান বউকে বুকের উপর আগলে রেখে হঠাৎ জানতে চাইল, ওষুধ খেয়েছো? প্লিজ। কণ্ঠে আকুতি। সাদনানের বুকের ভিতর ধক করে উঠল। সে কি একটু বেশি করছে? সাদনান প্রিয়তাকে নিজের বুকের উপর হতে আলকা করলো, দুই হাতের আঁচল নিয়ে নিল প্রিয়তার মুখখানা। প্রিয়তার দৃষ্টিতে কেমন আকুলতা, কিছু পাওয়ার জন্য আবেদন। সাদনান সেদিকে তাকিয়ে থমথমে খেল। ফেরাবে না বউকে। আল্লাহ যদি চায় তবে আর কোনো কৃত্রিম পদ্ধতি ব্যবহার করবে না। দেখা যাক কি হয়। আমার তুমিকে সুস্থ দেখতে চাই, সব দিক সামলে চলবে। প্রিয়তা কি বুঝলো কে জানে, শক্ত করে জড়িয়ে ধরলো সাদনানকে। সাদনান নিজেও বউকে আগলে নিল। একটু তো লজ্জা পাওয়া উচিত শারু। সারা মাইশার কথা শুনে মুখ ভেঙচি কাটে, কোনো কথা বলে না। মাইশা হতাশার শ্বাস ছাড়ে। এই মেয়েকে বলেও কোনো লাভ নেই। কে বলবে এই মেয়ের বিয়ে আজ? দেখো কত সুন্দর, সবার সাথে এসে সে আড্ডা দিচ্ছে। একটু তো লজ্জা সরব পাওয়া উচিত কোনের। নিচে অনেক মানুষ, আশা করি সেখানে ভদ্রভাবে থাকবি, নয়তো দাদিকে ডাকবো। মাইশা কথা শেষ করে চলে গেল। মাইশা যাওয়ার পর পরই সারাকে কয়েকজন মেয়ে মিলে হলুদের অনুষ্ঠানের জায়গায় নিয়ে এলো। সারা আর রাহানের হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে। রাহানরা আবার তাদের পাড়ায় ফিরে গিয়েছে। এখন শুধু সবাই যে যার মতো মজা করছে। প্রিয়তা সারার পাশেই বসে আছে, তার ঠিক বরাবর সাদনান দাঁড়িয়ে কথা বলছে কিছু লোকের সাথে। প্রিয়তা সাদনানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাদনান একবারের জন্য তাকায়নি। অবশ্য বাড়ির পুরুষ লোক ছাড়া বাহিরের লোক এদিকে আসা নিষিদ্ধ। সালেহা বেগম কোথা থেকে হন্তদত্ত হয়ে ছুটে এলো। এখানে আর বসে থেকে কাজ নেই, যা ফ্রেশ হয়ে চট করে শুয়ে পড় গিয়ে। সারা মায়ের মুখের পানে একবার তাকালো। কালকের পর থেকে আর এই মুখটা রোজ সকালে ঘুম ভেঙে দেখা হবে না। ও মা, দেখো এখনো বসে আছে। প্রিয়, ওকে নিয়ে যা তো। প্রিয়তাকে উদ্দেশ্য করে বলল সালেহা বেগম। প্রিয়তা সম্মতি দিয়ে জানায়, আচ্ছা মা। সারার চোখে হালকা পানি এলো, তবে তা গড়িয়ে পড়ার আগেই মুছিয়ে নিয়ে প্রিয়তার সাথে চলে গেল। সারা আর রাহানের বিয়েটা খুব সুন্দর করে হয়ে গেল। একটু তাড়াহুড়োর সহিত হয়েছে। বেলা এখন 2টা। সারার বিয়ে শেষ, ওদের একসাথে বসানো হলো। ততক্ষণে প্রিয়তাকেও সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছে আম্বিয়া মির্জা। কেউ কেউ অবাক হলো, কেউ আবার প্রশংসা করলো। অবাক হওয়ার অবশ্য অনেক কারণ রয়েছে, সাথে প্রশংসা করারও।
সবাই প্রিয়তাকে এটা সেটা দিচ্ছে, কেউ আবার আগেই দিয়ে দিয়েছে। প্রিয়তার পাশেই আম্বিয়া মির্জা বসে আছে, কিন্তু হঠাৎ করে উনি উঠে চলে গেল। প্রিয়তার এবার ভীষণ অস্বস্তি হতে লাগলো। এত মানুষের ভিড়ে পরিচিত মুখ খুব কমই আছে, তাও আবার সবাই দূরে দূরে। শুধুমাত্র মাইশা একটু কাছে, তাও মাইশা নিজে অসুস্থ, তাকে তার মা সুফিয়া বেগম আগলে দাঁড়িয়ে আছে। আয়ান নেই, এখানে থাকলে ঠিক বোনের পাশে দাঁড়িয়ে থাকতো। আর আয়না, সে তো ইনিয়াকে নিয়ে হয়রান। রাহাত আর নিজেও হয়তো কোথাও কাজ করছে। প্রিয়তা সবার সাথে হেসে হেসে কথা বলছে, তবে ভেতরে ভেতরে ভয়, লজ্জায় আর ঠিক তখনই কোথা থেকে যেন একজন বলিষ্ঠ শরীরের লোক প্রিয়তার পাশে ধপ করে বসে গেল। প্রিয়তা ভাবনায় বিভোর ছিল, তাই হঠাৎ এহেন ঘটনায় হকচকিয়ে উঠে সরে বসতে চাইল, তবে পাশে বসা সুদর্শন পুরুষ সাদনান তা হতে দিল না। নিচের দানবীয় হাতখানা বউয়ের কোমর চেপে ধরে প্রিয়তা তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে দেখে নিল ব্যক্তিটাকে, যে এখন কি সুন্দর হেসে হেসে সামনে কিছু লোকের সাথে কথা বলতে ব্যস্ত। প্রিয়তা সাদনানকে দেখে একটু স্বাভাবিক হলো, ধীর স্থির করে নিজেকে। আমি আছি না, এত নার্ভাস কেন হচ্ছিলে? আগে ছিলেন না। কে বলেছে? না থাকলে দেখলাম কি করে তুমি নার্ভাস? প্রিয়তা এবার থমথমে খেল, সত্যি তো? তবে পরক্ষণে কিছু মনে হতেই জিজ্ঞেস করলো, তাহলে তখন আসলেন না কেন? ছিলাম, তুমি দেখোনি? প্রিয়তা আর কথা বাড়ায় না, চুপটি করে থাকে সাদনান নিজেও। বিকেল 5:30টার দিকে সারাকে বিদায় দিবে, সবাই তোড়জোড় করছে। বাড়ি কাছে হওয়াতে কেউ তেমন তাগাদা দেয়নি, কিন্তু এখন তো রাত হয়ে আসছে, যাওয়া দরকার। কিন্তু সারা, সে তো কতক্ষণ বড় ভাই, কতক্ষণ ছোট ভাই, তো কতক্ষণ মা একে একে সবাইকে ছড়িয়ে ধরে কান্নাকাটি করেই যাচ্ছে। কত সুন্দর করে না সেজেছিল, পার্লারের মেয়েগুলোকে নিচে দেখিয়ে দেখিয়ে বলে বলে সেজেছিল, কিন্তু এখন সেই সাজের 12টা বেজে গিয়েছে। বেশ অনেকটা সময় পর রাহানের বাবা আরজু মির্জাকে ইশারায় কিছু বোঝাতেই তিনি এগিয়ে এসে মেয়েকে আগলে নিয়ে রাহানের হাতে মেয়েকে তুলে দিল। রাহান হাতটা শক্ত করে ধরে সেভাবেই গিয়ে গাড়িতে বসে। সাদনান সেদিকে এগিয়ে যায়, রাহান কঠিন স্বরে কিছু বলে চেসারের কানে যায়, কিন্তু ততটা গুরুত্ব দেয় না। রাহান মুচকি হেসে আশ্বাস দিয়ে জানালো, তোদের মতো এত বিলাসবহুল জীবন হয়তো বা দিতে পারবো না, কিন্তু ভালোবাসার কোনো কমতি হবে না ইনশাল্লাহ। গাড়ি ছেড়ে দিল। সাই সাই করে গাড়ি ছুটে দৃষ্টির আড়াল হলো। সাদনানের চোখ হতে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। বাড়ির প্রতিটা সদস্য কেমন চুপচাপ হয়ে গেল মুহূর্তের মধ্যে। সালেহা বেগম ততক্ষণে কেঁদে কেটে ক্লান্ত হয়ে গিয়েছে, চুপ করে আছে তিনি। ওনাকে নিয়ে সুফিয়া বেগম আর প্রিয়তা ভেতরে চলে গেল। আস্তে আস্তে জায়গাটা জনমানবহীন হয়ে গেল। সারা রিধির সাথে ভিডিও কলে কথা বলছে। এই ঘন্টা খানিকক্ষণ হবে কয়েকটা মেয়ে মিলে সারাকে এখানে রেখে গিয়েছে। সারা এখন একটা স্লিভলেস ব্লু কালার শাড়ি পরে আছে। শাড়িটা রাহানের মা দিয়েছে। মহিলা খুব ভালো মানুষ, সারা জানে। সারা রিধির সাথে কথা বলে ফোন কাটতেই দরজায় কেউ কড়া নাড়ে। সারা মাথায় ভালো করে ঘুমটা টেনে বসে রাহানের মা এসেছে, হাতে খাবারের থালা। সারা বসতে বাকি থাকে না, খাবার তার জন্যই এনেছে। রাহানের মা জানতে চাইল। সারা সহসা একটু অবাক হলো, তবে মুখে বলল, না মা, আমি পারবো। আপনি ঘুমিয়ে পড়ুন গিয়ে। রাতটা অনেক হলো। বাবা কোথায়? আপনারা খেয়েছেন? সারার কথা শুনে তিনি মুচকি হেসে খাবারের প্লেটটা সেন্টার টেবিলে রেখে সারার মাথায় হাত বুলিয়ে দিয়ে প্রস্থান নিল। সারা দরজাটা হালকা ভেরিয়ে এসে হাতটা ধুয়ে খেতে বসে গেল। পেটেও ভীষণ ক্ষুধা ছিল, তাই কোনো দিকে আর তাকালো না। খাওয়ার মাঝে কাশি উঠে গেল, আর ঠিক তখনই কেউ পানির গ্লাস ধরে সামনে সারা না দেখে পানি নিয়ে খেয়ে নিল। কিন্তু পানি খাওয়ার পর গ্লাসের রাখতে গিয়ে হঠাৎ কিছু মনে পড়তে মাথা তুলে তাকাতেই দেখা মেলে স্বামী নামক ব্যক্তিটার। রাহান বউয়ের দিকে তাকিয়ে মুচকি হাসছে। সারা লজ্জা পেল। উঠে যেতে নিলেই রাহান হাত ধরে আটকে দেয়, কুচকে প্রশ্ন করে, খাবার ফেলে কোথায় যাচ্ছ? আমার খাওয়া শেষ। আচ্ছা, কিন্তু আমার খাবার শেষ হয়নি, বসো, আমাকে খাইয়ে দাও। সারা চমকে উঠল, হাতটা মুচড়া মুচড়ি করে ছাড়ানোর চেষ্টা করে বলল, আপনি বসুন, আমি খাবার নিয়ে আসছি। আনতে হবে না, তোমার হাতেটা দিয়ে খাইয়ে। সারা আর কোনো বাক্য প্রয়োগ করলো না, সেভাবে বসে খাবার থালা হতে খাবার নিয়ে রাহানকে খাইয়ে দিল। রাহান তৃপ্তি করে খেলো, সাথে খাওয়ার ফাঁকে সারার হাতে কামড় আর নিজের দানবীয় হাতের বেহায় স্পর্শ তো আছেই।
সারা দাঁতে দাঁত চেপে সহ্য করে, তবে একটা অন্যরকম ভালো লাগা কাজ করেছে মেয়েটার দেহ মন জুড়ে। খাবার শেষ, এঁটো থালা রেখে নিজ হাত ধুয়ে রাহানের মুখ মুছে পানি খাইয়ে দিল। রাহান পুরোটা সময় বউয়ের দিকে তাকিয়ে রয়। বিছানায় ফেলে রাখা গোলাপের পাপড়ি হাতে সারার উপর সেগুলো ছুঁড়ে ফেলে। সারা তবুও ফিরে তাকায় না, যে মেয়েটা কাল অবধি লজ্জা পাচ্ছিল না আর আজ এখন এসে লজ্জায় বারংবার আড়ষ্ট হচ্ছে। সারা নিজের চুল খুলে সেগুলো সুন্দর করে আছড়ে বিনুনি করে। রাহান ততক্ষণে বউয়ের একদম নিকটে এসে দাঁড়িয়ে। সারা বেরোরে দেখলো, কিন্তু তবুও কোনো প্রতিক্রিয়া করে না, কিন্তু ভেতরে ভেতরে ঠিক অস্বস্তি বোধ করে। গলার নিচে নাকের ডগায় ঘাম চিকচিক করছে। রাহান সবটা অবলোকন করলো। আলগোছে নিচের দুই হাত সারার বাহুর উপর রেখে নিচের দিকে ফেরালো। সারা চোখ বন্ধ করে নিল। রাহান হাসলো। এই মেয়ে ফোনে কি ফরফর করিয়ে না কত কথা বলতো, আর এখন দেখো লজ্জায় তাকাচ্ছেই না। ঘুমিয়ে পড়বো? সারার কি হলো কে জানে, শক্ত করে জড়িয়ে ধরলো রাহানকে। রাহান যেন নিজের উত্তর পেয়ে গেল। এতদিনের জমানো ভালোবাসা সব দিয়ে বউকে উজাড় করে ভালোবাসলো। প্রিয়তা নিজের হাতের প্রেগনেন্সির কিট দিতে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বাম চোখে পানি টলমল করছে, কিন্তু দৃষ্টি তার অনর। ঠোঁট দুটো তিরতির করে কাঁপছে। কোন রকম ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এসে হাতের যন্ত্রটা ড্রেসিং টেবিলের ওপর রেখে বিছানায় বসে পড়ল। আলতো করে নিজের ডান হাতটা পেটে ছোঁয়াতে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে বাম চোখ হতে। অতঃপর কিছু বিড়বিড় করতে করতে বিছানায় শুয়ে ঘুমের দেশে তলিয়ে গেল। রাত তখন প্রায় 10:30টার মতো বাজে। সাদনান মাত্রই রুমে এলো। হাতের ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের ওপর রাখে। গায়ের ঘামে ভেজা জপজপে সফেদ রঙের পাঞ্জাবি গা হতে একটানে খুলে সোফায় রাখে। দৃষ্টি তার বউয়ের দিকে, যে এখন দুই হাতের কনুই ভাঁজ করে ঘুমিয়ে আছে। সাদনান সেই দিকে কতক্ষণ তাকিয়ে থেকে ব্যালকনি হতে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে প্রায় 8 ঘন্টা পর বেরিয়ে এলো, গায়ে একটা হালকা গোলাপি রঙের টাওয়াল বিছিয়ে। বাম হাত কোমরে রেখে ডান হাত দিয়ে মাথার চুলগুলো ছেড়ে নিচ্ছে। সাদনান এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই চোখে পড়লো ঘন্টাখানিক আগে রাখা প্রিয়তার সেই যন্ত্রটা, যেটা স্পষ্ট লাল দুইটা দাগ জ্বলজ্বল করছে। সাদনান কাঁপা কাঁপা হাতে সেটা নিজের হাতে নিল। চোখ দুইটা লাল হয়ে গিয়েছে ইতিমধ্যে। সাদনান নিঃশব্দে সেটা আগের স্থানে রেখে দিল। ড্রেস চেঞ্জ করে বউয়ের পাশে শুয়ে বউকে শক্ত করে জড়িয়ে ধরল। প্রিয়তা হালকা কেঁপে উঠলো, তবে তন্দ্রা ছুটে না। নড়ে চড়ে আবারও ঘুমিয়ে গেল। সাদনান আবারও বউয়ের কপালে চুমু খেলো, আর অগ্নি প্রিয়তা ধপ করে চোখ খুলে ফেলল। সাদনানকে নিচের পাশে দেখে ছাড়িয়ে উঠে বসল। সাদনান নিচে উঠে বসে। সে অপলক বউয়ের ছোট গোলগাল মুখখানার দিকে তাকিয়ে রইল, যে চোখ দুইটায় তার জন্য অভিমান স্পষ্ট। এই অভিমান সে কবে শেষ করতে পারবে? কবে ভাঙতে পারবে এই অভিমানের পাহাড়? তাড়াতাড়ি ফিরলেন? কাজ শেষ? প্রিয়তা মুখটা আরো ছোট হয়ে এলো। কাজ শেষ হয়েছে তাই তাড়াতাড়ি ফিরে এসছে। লোকটা কেন অন্য কিছু বললো না? চাইলেই তো অন্য কিছু বলতে পারতো। প্রিয়তা বেশি কিছু আর ভাবলো না। নুয়ে রাখা মাথাটা উঁচু করে জানতে চাইল। খাবার? খেয়ে এসছি। সাদনানের ছোট্ট জবাব। প্রিয়তা নিজেও ছোট করে বলল, ও। অতঃপর ড্রেসিং টেবিলের ওপর দৃষ্টি যেতেই দেখলো যন্ত্রটা সেভাবেই পড়ে আছে, যেভাবে সে রেখে এসছে। যা দেখে মনটা দ্বিগুণ খারাপ হলো। লোকটা এত মনোযোগে পাশ ফিরে শুয়ে পড়তে চাইলো, কিন্তু সাদনান তা হতে দিল না। নিজের শক্ত হাতের সাহায্যে টেনে নিয়ে আসে নিজের বক্ষে। শক্ত করে চেপে ধরে। প্রিয়তা ছুটতে চাইল না, কোনো রকম শব্দও করলো না। পড়ে রইল সেভাবেই। সাদনান বউয়ের এলোমেলো চুলের ফাঁকে চুমু খেল। মৃদু স্বরে জানতে চাইল, চুল বিনুনি করনি কেন? ইচ্ছা করেনি। সাদনান হাসলো, তবে শব্দহীন হাসি। বউয়ের অভিমান এবার বেশ জোরালো, কিভাবে ভাঙবে এইটা ভেবে একটু চিন্তিত হলো। থমকে মুখ করে বউকে নিজের থেকে ছাড়িয়ে নিল। এগিয়ে এসে চিরুনি নিয়ে প্রিয়তাকে পাশ ফিরিয়ে বসিয়ে চুল আঁচড়াতে লাগলো। প্রিয়তা চুপ করে রইল। সাদনানের একটু কষ্ট হলো লম্বা চুলগুলো বিছানায় বসে আঁচড়াতে, তবে শেষমেশ সফল হলো। লম্বা একটা বিনুনি করে দিল। চিরুনি ঢিল ছুঁড়ে ড্রেসিং টেবিলের উপর রেখে বউকে পেছন থেকে জড়িয়ে ধরল। প্রিয়তা তখন চুপ করে রইল, তবে ভেতরে ভেতরে ঠিক ভেঙে ঘুরিয়ে এলো। রোজগার নেই, শরীরে মৃদু কম্পন হলো, তবে শক্ত হয়ে বসে থাকে। সাদনান সবটা অনুভব করতে পারলো।
বউয়ের ঢোলা ঢোলা কুর্তি ঘাড় হতে সরিয়ে উন্মুক্ত ঘাড়ে নিজের পুরুষালী শক্ত অধর ছুঁয়ে মৃদু কণ্ঠে বলল, এত অভিমান করলে চলে? জানো তো কিছু পেতে হলে কিছু দিতে হয়। এই কয়টা মাসই তো বাবাকে এমপি পদে নিয়োগ করছে আর আমি এমপি পদ হতে পদত্যাগ করছি। কথাটা প্রিয়তার কর্ণপাত হতেই প্রিয়তা নড়াচড়া করে ছুটতে চাইল। কিছু বলবে তার আগে সাদনান আগের চেয়ে দ্বিগুণ চেপে ধরে নিজের সাথে, অতঃপর বলল, হুম, নড়চড় নয়, আগে সবটা বলি। ওয়াসিফ দেওয়ান মন্ত্রী পদত্যাগ করেছে, সেখানে আমাকে সিলেকশন করা হয়েছে। প্রিয়তা এবার অবাক হলো, সাথে ভীষণ খুশি। সাদনানের বাঁধন ততক্ষণে হালকা হয়েছে। প্রিয়তাও সেই সুযোগে ফিরে জড়িয়ে ধরলো সাদনানকে। সাদনান নিচেও শক্ত করে জড়িয়ে ধরে। বউ তার ভীষণ আদুরে, একটু আদুরে স্পর্শ করলেই গলে যায়। এখন বলো তুমি কেন বলনি আমি? আপনি বাবা হবেন আর আমি মা। সাদনান বলার আগেই প্রিয়তা বলে ফেলে। সাদনান বউয়ের কণ্ঠে স্পষ্ট লজ্জার আভাস পেল। প্রিয়তা কথাটা বলেই চুরি চুরি শ্বাস টানে, যা সাদনানকে আরো মাতাল করে। নিজের সাথে আরো কিছুটা চেপে ধরে বউকে। আদর চাই, সহ্য। সাদনানের কথার বিপরীতে কোনো জবাব দিল না, তবে আরো মিয়ে গেল। সম্মতির লক্ষণ দেখা দিল। সাদনানের ভ্রু কুঁচকে এলো। এই মেয়ে তাকে পাগল কেন করছে? যদি কোনো সমস্যা হয় পড়ে, আর বউয়ের শরীরের যা অবস্থা, তাকে সামলাতে পারবে তো? সাদনান কিছুটা চিন্তিত কণ্ঠে জানতে চাইল। করতে পারবে যদি কিছু হয়? কিছু হবে না। সাদনান বউয়ের এরূপ কথা এমন রোমাঞ্চকর মুহূর্তেও হাসি পেল। যার একটু গভীর স্পর্শে বারবার মূর্ছা যায় মেয়ে, সেই মেয়ে কি বলছে হয়তো নিজেও জানে না। সাদনান বউয়ের আবদার পূর্ণ করলো, তবে যতটা করলে কোনো সমস্যা হবে না ঠিক ততটাই। সারা আর প্রিয়তার অনার্স দ্বিতীয় বর্ষের ইয়ার ফাইনাল পরীক্ষা চলছে। প্রিয়তার এখন ভরা পেটে 9 মাস চলছে। যে কোনো সময় যা কিছু হতে পারে ডক্টর বলেছে। আজ শেষ পরীক্ষা। প্রিয়তা পরীক্ষার হল থেকে বেরিয়ে এলো। শরীরটা ভীষণ খারাপ লাগছে, সাথে পেটেও হালকা চিনচিন ব্যথা অনুভব করছে, তবে বিষয়টা পাত্তা দিল না। পরীক্ষাগুলো সহি সালামতে দিতে পেরেছে, এতেই খুশি। সারা প্রিয়তা ভার্সিটির ভবন হতে বেরিয়ে এলো। আজ তাদের হলে কবির স্যার ছিল, ভীষণ সাহায্য করছে প্রিয়তাকে। যতই হোক প্রথম অনুভূতি, প্রথম ভালোবাসা, হোক না একতরফা, তবুও তো ভালোবাসা। যদিও এখন কবিরের সবটা জুড়ে তার বউ আর ছেলে। প্রিয়তা মাঠের মাঝখানে এসে হঠাৎ মাথাটা চক্কর দিয়ে ওঠে। পড়ে যেতে নিলে সারা নিচের হাতের সব ফেলে আগলে ধরলো প্রিয়তাকে। বাহিরে ওদের গাড়ি অপেক্ষা করছে। প্রিয়তা নিজেকে সামলে চোখগুলো বন্ধ করে রাখলো। ততক্ষণে অনেক মানুষ জড়ো সড়ো হয়েছে। কেউ কেউ বাতাস দিচ্ছে, তো কেউ আবার পানির বোতল এগিয়ে পানি খাইয়ে দিল। তবে প্রিয়তার শরীর সায় দিল না। তার পেটে প্রচুর ব্যথা শুরু হলে নাকমুখ কুচকে নিয়ে সারার বাহু খামচে ধরে কোনো রকম বলল, তাড়াতাড়ি গাড়িতে চলো। সারা শুনল। এক হাতে বুরখা হিসাব পরিহিত প্রিয়তাকে আগলে আরেক হাতে প্রিয়তার ফাইল সহ নিচেরটা নিয়ে নিল। তবে গেট টপকে যাওয়ার আগে কোথা থেকে যেন সাদনান হন্তদন্ত হয়ে ছুটে এলো। এসে বউকে ঝাপটে জড়িয়ে ধরল। সাথে তার নিজস্ব সিকিউরিটি তো আছেই। পাশেই একটা মন্ত্রিসভা ছিল, আজ সেখানেই ছিল সে। প্রিয়তাকে না জানিয়ে রাখা তার গোপন সিকিউরিটি তাকে 5 মিনিট আগে ফোন দিয়ে এখানকার খবর জানিয়েছে। সাদনান ড্রাইভারকে রেখে 10 মিনিটের রাস্তা 4 মিনিটে চলে এসছে হয়তো। পেছনে পেছনে এসছে তার জন্য বরাদ্দকৃত সিকিউরিটির গাড়ি। সাদনান কোলে তুলে নিয়ে প্রিয়তাকে গাড়িতে বসিয়ে দিল। সারাও পাশে বসে। প্রিয়তা ততক্ষণে ব্যথায় ছটফট করছে। সাদনানের বুকের ভেতর তীব্র যন্ত্রণা হচ্ছে। সেই ড্রাইভারকে তাগাদা দিতে লাগলো, আসবে তো সোনা, তুমি রেডি হয়ে আপু আর ভাইয়ার কাছে যাও। 3 বছর বয়সী পা দেওয়া ছেলেটা মায়ের কথা মতো কাজ করে। রেডি হয়ে নেয় মায়ের হাতে। চেহারাটা দেখতে একদম সামনে দাঁড়ানো মায়ের কার্বন কপি, কিন্তু গায়ের রং আর শরীরের গঠন ঠিক বাবার। যেমন ফর্সা তেমনই লম্বা। বয়স 3 হলে দেখতে 5-6 বছরের একজন ছেলে মনে হবে। 17 বছর বয়সী একজন কন্যা, এখন 25 বছর বয়সী প্রাপ্তবয়স্ক নারী। প্রিয়তা ছেলে প্রহরকে রেডি করে দিয়ে নিচে ওয়াশরুমে চলে গেল। হালকা ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। পরনে শাড়ি পরার সব প্রয়োজনীয় জিনিস। শাড়ি তো আর ওয়াশরুমে পরা যায় না, তাই বিছানার ওপর লাল পেরে সাদা রঙের রাখা শাড়িটা পরতে মনোযোগী হলো। শাড়ি পরা শেষ, কুচিগুলো নেড়ে চেড়ে ঠিক করার চেষ্টা করলো, আর ভাবলো বাকিটা নিচে গিয়ে কাউকে দিয়ে ঠিক করিয়ে নিবে, কিন্তু সেটা আর করতে হলো না। তার আগেই একজোড়া বলিষ্ঠ দানবীয় হাত শাড়ির কুচি ঠিক করতে দেখা গেল।
প্রিয়তার মুখখানা খুশিতে চকচক করে ওঠে। তবে নিচে হাঁটু গেড়ে বসে থাকা বলিষ্ঠ পেটানো শরীরের মানব তার দিকে দৃষ্টি যেতেই হাসি হাসি মুখটা বিষাদময় হয়ে উঠল। হাতের পেশিগুলো ঘামে ভেজার সাথে গলায় ঘাড়ে ঘাম চিকচিক করছে। সাদনান প্রিয়তার কোনো রকম রেসপন্স না পেয়ে মাথা তুলে উপরে তাকালো। প্রিয়তার ভাব্যকার মলিন মুখ দিকে মুচকি হাসলো। প্রিয়তা সাদনানের হাসি নজরে পড়তে দৃষ্টি এলোমেলো ফিরে। সাদনান ইশারায় ওপর দিক ঠিক করতে বলে, প্রিয়তা তাই করে। সাদনান কুচি ঠিক করে উঠে দাঁড়িয়ে হাতের ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের উপর রাখতে রাখতে জানতে চাইল। প্রহর। প্রিয়তা ততক্ষণে পাশে সেন্টার টেবিল হতে পানির গ্লাস নিয়ে সাদনানের হাতে দিয়ে জানালো, ইনিয়াদের কাছে পাঠিয়েছি। তুমি বসো, আমি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। সাদনান পানি শেষ করে গ্লাস প্রিয়তার হাতে দেয়। গায়ের সাদা রঙের পাঞ্জাবিটার ওপর পরে থাকা কালো কুর্তাটা খুলে পরপরই পাঞ্জাবিটাও একটানে গা হতে খুলে সোফায় ফেলে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। বড়মণি আসবে না? সাদনান ওয়াশরুম হতে বেরিয়ে এলে প্রশ্নটা করে প্রিয়তা। সাদনান কোনো জবাব দিল না, চুপ করে রইল। সে জানে প্রিয়তা এতক্ষণ হাত গুটিয়ে নিশ্চয়ই বসে নেই, তাই জবাব দেওয়ার প্রয়োজন মনে করলো না। প্রিয়তা এবার ফুঁসে ওঠে। এগিয়ে এসে সাদনানের ঠিক বরাবর দাঁড়িয়ে আবারও বলল, আপনি তো বলেছিলেন মনিকে নিয়ে আসবেন, তাহলে? সবটা তো জেনেই গিয়েছো। কিন্তু এটা কথা ছিল না, আপনি কথা দিয়েছিলেন নিয়ে আসবেন বলে। সাদনান কোনো প্রত্যুত্তর করে না। কি জবাব দিবে? সে তো নিজের সাধ্য মতো চেষ্টা করেছে, কিন্তু শেষমেশ সফল হতে পারলো না। নাকি তাকে সফল হতে দিল না তার ভাগ্য? সাদনানের খুব করে আজ থেকে 1 মাস আগের কথা মনে পড়ে গেল। সেই দিন প্রিয়তা 25তম জন্মদিন ছিল, আর প্রিয়তা সাদনানের থেকে উপহার স্বরূপ নিতা সওদাগরকে দেশে আনার প্রস্তাব রেখেছিল। সাদনান আশ্বাস দিয়ে বলেছিল আনবে, কিন্তু সমস্যা হলো নিতা সওদাগর আসতে কিছুতেই রাজি নয়। সে আসবে না। সে এখন বিদেশে তার ভাইয়ের বাড়ি আছে, তিনি সেখানেই থাকবেন। শফিক সওদাগর নিজেও চেষ্টা করছেন, তবে নিতা সওদাগর রাজি নয়। তার সাথে সাদনান একটু আগেও নিতা সওদাগরের সাথে কথা বলেছেন। তার শেষ কিছু কি ফোনে রেকর্ড করে রেখেছিল, আর প্রিয়তা একটু আগে যে সেগুলো সাদনানের ফোন থেকে শুনেছে। তবে কথাগুলো ভীষণ স্নেহময় ছিল। সাথে কি ছিল প্রিয়তা জানে না, তবে তার মায়ের জন্য কষ্ট হচ্ছে, আর তাই তো না চাইতেও সাদনানের উপর সব রাগ উগরে দিয়েছে। সাদনান বুঝতে পারল। প্রিয়তার হাত দুটি নিজের শক্ত হাতের সাহায্যে বুক হতে নামিয়ে নিয়ে নিজে জড়িয়ে ধরল প্রিয়তাকে। প্রিয়তার ফুপানোর শব্দ শোনা গেল অনেকক্ষণ, যা সাদনানের বক্ষদেশ ভীষণ বাজেভাবে ক্ষত বিক্ষত করে রক্তক্ষরণ হলো হৃদয়। সাদনান বউকে সান্ত্বনার পানি দিয়ে বলল, মনি তো রাগ করে নেই, তিনি তোমাদের জন্য সবসময় দোয়া করে। কিন্তু আর কোনো কিন্তু না বউ, রাত কয়টা বাজে সে খেয়াল আছে, তার উপর আবার বাসর করতে হবে তো। সাদনানের কথা শুনে প্রিয়তা লজ্জায় মিয়ে গেল। বেড় করে বলে উঠল, বয়স হচ্ছে, ছেলে বড় হচ্ছে, সেদিকে খেয়াল আছে? বয়স, সেটা তো তুমি প্রতি রাতেই বুঝতে পারো। আর ছেলে, তার জন্য তো একটা বোনের প্রয়োজন। প্রিয়তার টু শব্দও করে না। কথায় সে কোনোদিন পারেনি লোকের সাথে, তাই কথা না বাড়িয়ে সাদনানের ড্রেস বের করে দেয়। সাদনান বউয়ের সামনেই রেডি হয়ে নেয়। অতঃপর বেরিয়ে এলো রুম হতে। একটা টেবিলে 5টা বাচ্চা বসে আছে। তার মধ্যে 3টা বাচ্চা বেশ হাসি খুশি, কিন্তু 2টা বাচ্চা একদম গম্ভীর। দেখে বোঝা যাচ্ছে বয়স কম হলেও এরা ভীষণ ম্যাচিওর। ইনিয়া এখন সবার বড়, কিন্তু আচরণ প্রকাশ করেছে বাচ্চা। আর তোরা, সে তো বাবা মায়ের বাধ্যগত, ঠিক যেন কবির খান, সে তার বাবাকে অনুসরণ করে। আর আয়ান মাইশার ছেলে মিশান, সেও ভীষণ দুষ্ট। পাশেই সারা রাহানের ছেলে সোহান বসে দুষ্টুমি করছে। যদি দুষ্টুমির অ্যাওয়ার্ড দেওয়া হতো তবে সে প্রথম হতো, আর যদি প্রথম না হয় তবে দ্বিতীয় সে হবেই, এটা কেউ আটকাতে পারবে না। আর এখানে সবার ছোট ওয়াজিব আর রিধির মেয়ে। কত হবে? এই তো হবে 1.5 বছর। দেখতে যেন একদম কার্টুনের মতো। সেই প্রথম বাংলাদেশ এসছে, তাও আবার সপ্তাহ আগে, তাই খুব বেশি একটা কারো কাছে যাচ্ছে না। বাবার কোলেই ঘাপটি মেরে বসে আছে, তবে মাঝে মাঝে হাসছে সবার দুষ্টুমি দেখে। পাশের টেবিলে রিধি, সারা, মাইশা, তিন্নি বসে আছে। একটু আগে কেক কাটা হয়েছে, এখন খাওয়া দাওয়া শেষ। বাইরের সব মানুষ চলে গিয়েছে, শুধুই কয়েকজন মানুষ রয়ে গিয়েছে। আজ সবাই মির্জা বাড়িতে থাকবে। রাত প্রায় 11:30। রাহান একটা ক্যামেরা নিয়ে ফিরে এলো।
সবাইকে এক জায়গায় জড়ো করে একটা ছবি তুললো, সবাইকে এক ফ্রেমে বন্দি করে নিল। ছবি তোলা শেষ, বড়রা সবাই ঘুমোতে গেল আর বাচ্চারা সবাই বায়না ধরে একসাথে ঘুমোবে। সবাইকে নিচে বড় গেস্ট রুমে দেওয়া হলো, সাথে একজন কেয়ারটেকারকেও রুমে থাকতে দেওয়া হলো। সারা নিজের রুমে এসে ফ্রেশ হয়ে এলো, রাহান নিজেও ফ্রেশ হয়ে এলো। সারা তখন নিজের শরীরে কিছু কৃত্রিম প্রসাধনী ব্যবহার করছে। রাহান এগিয়ে এলো, বউয়ের খুব নিকটে এসে দাঁড়ালো। সারার দিকে নেশালো দৃষ্টিতে তাকিয়ে বলল, আমাকে আর কত জ্বালাবে? যেখানে আমার তুমি, সেখানে আমি আমাকে জ্বালাবো কেন? নিজেকে নিজে কখনো জ্বালানো যায়? যা তো, এই যে তোমার এই রূপ আমাকে ভীষণ ভাবে জ্বালায়। সারা লজ্জা পেল, মুখ ফিরিয়ে নিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই রাহান আগলে ধরল। বউ কি কষ্ট করে বিছানায় যেতে হলো না, আর না ভালোবাসতে সবটাই নিজে করলো। ওয়াজিদ রীতিকে নিয়ে হাঁটতে বেরিয়েছে আগের সেই পুরনো তাদের স্কুল কলেজ জীবনের সেই জায়গাগুলোতে, যেখানে ওয়াজিদ রীতির জন্য অপেক্ষা করত। সুযোগ পেলে যে বড় হিজল গাছটার নিচে বসে দুজনের সুখ দুঃখের কথা বলতো, এখন তারা ঠিক সেই জায়গাটাই বসে আছে। রিধি ঠিক আগের মতো করে ওয়াজিদের কাঁধে মাথা রেখে বসে আছে। আকাশে বিশাল বড় চাঁদ, হয়তো পূর্ণিমা। এখন কদিন পর তো আবার নতুন চাঁদ উঠবে, রোজ আসবে। রোজার কথা মনে হতেই রিধি ওয়াজিদের কাঁধ হতে মাথা তুলে ওয়াজিদের মুখের দিকে তাকিয়ে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো। ওয়াজিদ হাসলো রিধির এমন কাতর গলায় প্রশ্ন শুনে। মেয়েটা ইতালি একদম যেতে চাচ্ছে না, আসার পর থেকে এমন বায়না ধরেছে। এসে এক সপ্তাহ আগে, কিন্তু এই একটা প্রশ্ন হয়তো 14 বার করেছে। ওয়াজিদের মুখে হাসি দেখে রিধির গলা শুকিয়ে এলো। পরপরই ওয়াজিদের কণ্ঠে অনাকাঙ্ক্ষিত কথা শুনে খুশি হয়ে গেল রিধি। শক্ত করে জড়িয়ে ধরলো ওয়াজিদকে। ওয়াজিদ নিচেও ধরে সেখানে বসে বসে নিজেদের কিছু পুরনো স্মৃতিচারণ করতে লাগলো দুজনে। একটু বসেন না, দেখছেন চাঁদটা কত সুন্দর লাগছে আজ। আয়ান অসহায় চোখে চাঁদের আলোয় মাইশার মুখখানার দিকে তাকিয়ে প্রশ্ন করে। মাইশা আয়ানের চুলের ভাঁজিয়ে হাত চালাতে চালাতে জবাব দিল, যা আয়ানের পছন্দ হলো না। সে বউয়ের কোমর জড়িয়ে ধরে পেটে মুখ গুজে জানালো। কথা শেষ করে উঠে মাইশাকে কোলে তুলে নিল। সিঁড়ি বেয়ে নিচে নিজেদের জন্য বরাদ্দকৃত রুমে চলে এলো। মাইশা লজ্জা আয়ানের বুকে মুখ লুকিয়ে রইল। তিন্নি কবিরের জন্য শাড়ি পরেছে। কবির সবসময় এইটুকুই চায়, তিন্নি তার জন্য রোজ শাড়ি পরুক। তিন্নির নিচেরও এখন ভালো লাগে। প্রিয় মানুষটার জন্য নিজেকে সাজাতে কার না ভালো লাগে, তিন্নিরও লাগে। কবির পাশেই বিছানায় বসে 2 হাত বালিশের উপর রেখে থুতনিতে হাত ঠেকে বউয়ের দিকে তাকিয়ে আছে। তিন্নি শাড়ি পরে এখন হালকা করে সেজে নিচ্ছে, যা মোটেও কবিরের পছন্দ হলো না। সে নিঃশব্দে বিছানা ছাড়ল, এগিয়ে এসে বউয়ের হাতে লিপস্টিক কেড়ে নিল। তিন্নি ফাল করে কবিরের দিকে তাকিয়ে রইল। কবির ঝুঁকে এসে বুকে কোলে তুলে নিল, বিছানায় শুইয়ে দিয়ে নিচেও তিন্নির উপর নিচের ভর ছাড়ে। গলায় মুখ গুজে নিঃশব্দ কণ্ঠে জানালো, বলছি না এসব দিবে না, আমার বউ এক্ষুনি সুন্দর। বলছি না এসব দিবে না, আমার বউ এমনিই সুন্দর, যা আমাকে তার প্রেমে বরাবরই পড়তে বাধ্য করে। তোমার হাসি আমাকে শান্তি দেয়, তোমার এই চোখ দুটি দেখলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়, তোমার কণ্ঠ শুনলেই আমি সব কষ্ট ভুলে যাই, তখন শুধু তোমায় ভালোবাসতে মন চায়। তিন্নি শক্ত করে কবিরের গলা জড়িয়ে ধরল। তার আগের 18 বছর না পাওয়া সুখ নিয়ে কোনো দুঃখ নেই, কোনো আফসোস নেই। বরং তিন্নির মতে তখন দুঃখগুলো পেয়েছে বলেই আজ তার জীবনে এত ভালোবাসা, এত সুন্দর। মানুষ জীবনে দুঃখ না পেলে সুখের মূল্য বোঝে না। আয়না ওয়াশরুম থেকে বেরিয়ে এলো, হাতে একটা প্রেগনেন্সির কিট। শরীরটা ভীষণ দুর্বল, তাই ওটা হাত থেকে সেন্টার টেবিলে রেখেই বিছানায় শুয়ে পড়ল। রাহাত গিয়েছে বাচ্চাদের দেখতে। রুমে ফিরে এসে সে আগে আয়নার দিকে তাকালো, পরপর নজর পড়ে সেন্টার টেবিলে রাখা যন্ত্রটার দিকে। এগিয়ে এসে হাতে তুলে নিল। যন্ত্রটায় লাল টকটকে 2টা দাগ স্পষ্ট। রাহাত সেটা হাতে নিয়ে এগিয়ে গিয়ে বউকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল। আয়না কিছু বলল না, চুপ করেই রইল। তবে পাশ ফিরে ঠিক জড়িয়ে ধরে রাহাতকে। বউ, এটা ঠিক না। আপনি যে করেন সেটা কি? সরি না সোনা, বিজি ছিলাম আমি, তবে রোজার পর পাক্কা প্রমিস নিয়ে যাব। কি হলো প্রিয়তার কে জানে। ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো আর সাদনান ঝট করে বউকে কোলে তুলে বিছানায় ছুঁড়ে ফেলে। প্রিয়তা হাসে। এই লোককে রাগাতে তার এখন ভীষণ ভালো লাগে, অথচ আগে কি ভয়টাই না পেত।
একটা কথা বলতে গেলে 6 বার ভাবতো, কিন্তু অভিমান ঠিক করে থাকতো। তবে এখন আর অভিমান করে না। জীবন এমনই, সব দিক দিয়ে সব পাওয়া সম্ভব নয়। এটাই প্রকৃতির নিয়ম, মেনে নিতেই হবে। প্রিয়তাও মেনে নিয়েছে। কোথায় নিয়ে যাবেন? আপাতত ভালোবাসার সমুদ্রে। ঘুরতে? সুইজারল্যান্ড। সাদনান কোথায় শেষ করে আর দেরি করে না, বউর অধর আঁকড়ে ধরে। প্রিয়তাও সাদনানের চুল খামচে ধরে। বেশ অনেকটা সময় নিয়ে সাদনান প্রিয়তাকে ছেড়ে দিয়ে দুষ্টু হেসে জানালো, 5 বছর পর ফুল ফ্যামিলি যাচ্ছি। এখন ফ্যামিলি ফুল করতে সদস্য আনার জন্য মিশন শুরু করতে হবে। ভালোবাসা সত্যি সুন্দর যদি ভালোবাসার মানুষটা সঠিক হয়। সমাপ্ত।